Bismillahirrahmanirrahim. Dear students, I am Shimon Parvez. I am back with another English class for you. Today, I will discuss right form verb, another important topic for you. And your SSC exam is very close. As we see, the times is going very fast, and you should take the final preparation for your test exam and SSC exam. So let's begin. রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামাটিক্যাল আইটেমের সবগুলোর মধ্যে যে আইটেমটা বারবারই ঘুরে ফিরে আমাদের সামনে আসে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব আসলে আমরা কিভাবে দেখতে পারি এবং কোন দিক থেকে দেখলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো বুঝতে সুবিধা হয়, এটা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে আলোচনা করতে পারি, দেখতে পারি, সেটা আমরা আজকে আলোচনা করব এবং আমি এটা 3টা ক্লাসের মাধ্যমে শেষ করব। আজকে আমাদের প্রথম ক্লাস এবং আমি আশা করব স্টুডেন্টস তোমরা ভালোভাবে ক্লাসটা অনুধাবন করবে, যদি কোনো সমস্যা থাকে এবং যেটা সমস্যাগুলো আমাকে জানাবে। তাহলে আমরা প্রথমেই দেখি রাইট ফর্ম ভার্বের অর্থটা কি বোঝায়। আমাদের রাইট ফর্ম ভার্ব বলতে বোঝায় ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে নামটা মনে আসছে সেটা কি? ভার্ব। তাহলে ভার্বের সঠিক ব্যবহার আমরা জানতে হলে আমরা তো আমাদের ভার্ব জানতে হবে, কারণ আমরা ভার্ব না জেনে ভার্বের সঠিক ব্যবহার কি করে জানবো। তো আমরা আজকের ক্লাসে আমরা মোটামুটি ট্রাই করব ভার্ব সম্বন্ধে জানার। এরপরে ভার্বের সাথে যদি আমরা পারি টেন্সটাকে আরো অ্যাড করব। এরপরে রাইট ফর্ম ভার্বের বেসিক রুলগুলা, ইম্পর্টেন্ট রুলগুলা, যে রুলগুলা ঘুরে ফিরে আসে সেগুলো আলোচনা করব। তাহলে দেখা যাক আজকে আমাদের ভার্ব সম্বন্ধে। ভার্ব ভার্ব হলো বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে ক্রিয়া বলা হয় এবং আমরা যখন ভার্ব বলি তখন মাথায় আসে যে এটা সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো গুরুত্বপূর্ণ অংশ ভার্ব হলো এতটাই গুরুত্বপূর্ণ অংশ যে অংশটা ছাড়া সেন্টেন্স কমপ্লিট হয় না। একটা সেন্টেন্সে যেমন আমরা যদি বলি একজন মানুষের সবকিছু আছে কিন্তু তার হার্ট নাই, সে কিন্তু মানুষ থেকেও জীবিত থাকতে পারবে না। তো একইভাবে যদি একটা সেন্টেন্সে সব কিছু থাকে কিন্তু তার মধ্যে যদি ভার্ব না থাকে সেই সেন্টেন্সটাও ডেড সেন্টেন্সই বলা হয়, কারণ সেই সেন্টেন্স মৃত। সেই সেন্টেন্স যদি ভার্ব না থাকে সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট সেন্টেন্স বলতে পারবো না। সুতরাং এটা হলো ভার্ব। এবং ভার্বকে দ্বিতীয়ভাবে যদি বলতে যাই, সংজ্ঞায়িত করতে যাই, তাহলে ভার্ব হলো বাক্যের যে অংশটা দ্বারা কোনো কিছু করা। কোনো কিছু করা বলতে সেটা ভালো কিছু করা, খারাপ কিছু করা, এনিথিং, কোনো কিছু করা বোঝালে সেটাকে আমরা ভার্ব বলবো। ডুইং সামথিং, ডুইং এনিথিং, এটাকে আমরা ভার্ব বলে থাকি। তাহলে আমরা দেখি ভার্বের একটু প্রকারভেদ সম্বন্ধে। প্রধানত ভার্বকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়। তাহলে সেই 2টি ভাগ হলো, একটি হলো ফাইনাইট ভার্ব, একটি নন ফাইনাইট ভার্ব। তোমরা আশা করব যে আমার সাথে সাথে একটু তুলে নিবে, যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব চ্যাপ্টারে যত সমস্যাগুলো আছে আমি এখানে এক্সপোজ করার চেষ্টা করব এবং তোমরা এগুলো অনুধাবন করবে। ওকে, তাহলে আমরা দেখলাম ভার্বকে 2টি প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো যদি আমরা প্রথম দিকে চিন্তা করি যে ফাইনাইট নন ফাইনাইট এদের কাজ কি, সেন্টেন্সে এরা কিভাবে কাজ করে একটু জেনে দেখি। তাহলে প্রথমত এই দুইটার বাংলা কি? বাংলা ব্যাকরণের ভাষায় ফাইনাইট কে বলা হয় সমাপিকা আর নন ফাইনাইট কে বলা হয় অসমাপিকা। তাহলে একটা হলো অর্থটা এমন দাঁড়ালো যে সমাপিকা, তার মানে যেটা সম্পন্ন করতে পারে, এটা হচ্ছে সম্পন্ন করার ক্ষমতা আছে। আর একটা হলো অসমাপিকা, তার মানে এটা সম্পন্ন করতে পারে না, এটা সম্পন্ন করার ক্ষমতাহীন। তাহলে এটা হলো নন ফাইনাইট। তাহলে আমরা একটু দেখবো যে সমাপিকা আরো ভালো দিক থেকে চিন্তা করলে কি বলা যায়। তাহলে মানে এই ভার্বটা কি করে? এই ভার্বটা সেন্টেন্সকে কমপ্লিট করে, এই ভার্বটা সেন্টেন্স কমপ্লিট করার ক্ষমতা রাখে, এটা হলো ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব সেন্টেন্স বা বাক্য কমপ্লিট করার ক্ষমতা রাখে না সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু দেখবো যে এ ছাড়া ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সেটা অন্য কোনো উপায় আছে কিনা।
তাহলে একটু দেখি। হি ওয়ান্টস টু হেল্প। আমি এখানে কয়েকটি সেন্টেন্স দেখছি, তার মধ্যে একটা হলো হি ওয়ান্টস টু হেল্প মি, নাম্বার 2 তে আছে ওকে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, আমি লিখছি হি ওয়ান্টস টু হেল্প মি, তার মানে সে আমাকে সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প ইউ, তাহলে আমি তোমাকে সাহায্য করতে, একই টাইপের সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স। এরপর লিখছি দে ওয়ান্টেড টু হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করতে চেয়েছিল। তাহলে এই একই প্যাটার্নের সেন্টেন্সগুলোর মধ্যে আমরা দুইটা জিনিস প্রধানত আমাদের মাথায় আসে এখানে। একটা হলো ওয়ান্টস, একটা ভার্ব আছে, এবং হেল্প একটি ভার্ব আছে। প্রত্যেকটা সেন্টেন্সে ওয়ান্ট একটা ভার্ব আছে, হেল্প, এখানে ওয়ান্ট, এখানেও হেল্প। তাহলে এখানে যদি আমরা দেখতে পাই যে ওয়ান্ট হেল্প, এই দুইটা ভার্বের মধ্যে কোন ভার্বটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে এবং কোনটা কমপ্লিট করতে পারে না, আমরা এটা দেখব। যদি কমপ্লিট করতে পারে সেটা হবে ফাইনাইট ভার্ব, আর যদি কমপ্লিট করতে না পারে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যদি আমরা দেখি সেন্টেন্সের মধ্যে ওয়ান্টস ভার্বটা, এটার সাথে সাথে যখন আমাদের পার্সন হিসেবে ব্যবহার করা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে আছে হি। থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। তাহলে এখানে এস বা ইএস ব্যবহার করা হয়েছে, এবং এরপরে যে ভার্বটা আছে হেল্প, এটার সাথে কোনো কিছু যোগ হয়নি এবং এটা এভাবেই আছে। এবার আমরা একটু ব্যতিক্রম করি, যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার থেকে আমরা সোজাসুজি চলে আসলাম ফার্স্ট পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এখানে কিন্তু ভার্বের সাথে এস বাই ইএস আর নাই, তার মানে বোঝা যাচ্ছে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করছিলাম ভার্বে এস বাই ইএস ছিল। পার্সন পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপেরও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এর পরে যে ভার্বটা আমাদের আছে হেল্প, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। একইভাবে যখন আমি থার্ড পার্সনের প্লুরাল ফর্ম, তার মানে থার্ড পার্সনের প্লুরাল ফর্ম হলো দে, ব্যবহার করলাম এবং একই সাথে টেন্সও পরিবর্তন করলাম, তাহলে এই দুইটা ছিল প্রেজেন্ট টেন্স, আর নিচেরটা নিলাম আমরা পাস্ট টেন্স। যখন প্রেজেন্ট থেকে পাস্টে চলে আসলাম তখন আমরা দেখতে পারি ওয়ান্ট ভার্বের পরিবর্তন হয়েছে। যখন এটা ভি ওয়ান ছিল বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল তখন ওয়ান ছিল, একটা ওয়ান্ট ছিল, কিন্তু এখানে ইডি চলে আসছে, তার মানে আমরা জানি এটা পাস্ট ফর্ম হয়েছে এবং ভার্বের সাথে ইডি ব্যবহৃত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যখন আমরা পার্সন পরিবর্তন করলাম আবার এখানে টেন্সও পরিবর্তন করলাম, তখন ভার্বের এটার পরিবর্তন হলো, ওয়ান্ট হয়ে গেল ওয়ান্টেড, কিন্তু এরপরে যে ভার্ব আছে একইভাবে হেল্প, হেল্পের মতোই আছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা একটু এবার বুঝতে পারি যে যে ভার্বগুলা পার্সন এবং টেন্স, তার মানে আমরা পার্সন চেঞ্জ করছি এবং টেন্স চেঞ্জ করছি, পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা টেন্স এবং পার্সন পরিবর্তন হচ্ছে কিন্তু নিজের কোনো পরিবর্তন করে না বা পরিবর্তিত হয় না, সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তাহলে সব জায়গাতে আমরা লিখতে পারি ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব আর হেল্প হলো নন ফাইনাইট ভার্ব। এই ছিল আমাদের কমন আইডিয়া ভার্ব সম্বন্ধে, যে ফাইনাইট ভার্ব আমি একটু লিখে দিচ্ছি, তাহলে তোমরা উঠিয়ে নাও। যে ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে, এবং যে ভার্ব টেন্স ও
পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু উঠিয়ে নিবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব না চিনলে আমরা আসলে সেন্টেন্সটা কমপ্লিটই করতে পারবো না। তাহলে আমরা আরেকটু এক্সাম্পল দেখবো ফাইনাইট এবং নন ফাইনাইটের। সেক্ষেত্রে কি হতে পারে, যেমন হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলাম আমরা। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যে হেল্প ভার্বটা ব্যবহৃত হয়েছে, তাহলে এই হেল্প ভার্বটা কিন্তু ফাইনাইট ভার্ব, তার মানে এর সেন্টেন্স কমপ্লিট করার ক্ষমতা আছে। কিন্তু যখন আমরা লিখবো হি লাইকস টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে চায়, একই ধরনের আগের মতো বাক্য। তাহলে এখানে সে চাই এই ভার্বটা সেন্টেন্সটা যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিচ্ছি ভার্বের সাথে এস বা ইএস আসছে, কিন্তু এর পরবর্তী যে ভার্বটা আছে এটা কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এই ক্ষেত্রে আমরা এমন করি যে লাইকসটা আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই, তাহলে হি টু হেল্প মি, সে সাহায্য আমাকে, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু হয় না। সে সাহায্য আমাকে এই টাইপের সেন্টেন্স আমরা করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের মেইন ভার্বের ক্ষেত্রে বা ফাইনাইট ভার্বের এখানে স্বল্পতা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লাইকস দেওয়ার পরেই সেন্টেন্সটা কমপ্লিট হবে। এই জন্য এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওকে, তাহলে আমাদের ফাইনাইট নন ফাইনাইট সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিলাম। এবার আমরা নন ফাইনাইট ভার্বের যে প্রকারভেদ গুলো আছে এগুলো সম্বন্ধে একটু দেখে নিব। তাহলে আমরা এখানে তিনটা প্রকার দেখতে পেলাম নন ফাইনাইট ভার্ব থেকে আসছে। প্রথম হলো জেরান্ড, এরপর ইনফিনিটিভ, এরপরে পার্টিসিপল। তাহলে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এই তিনটার ক্ষেত্রে আমাদের কি কি ভাবে কাজ করে এবং এটা নন ফাইনাইট কেন, সেন্টেন্স এটা কেন প্রধান বা সেন্টেন্স কমপ্লিট করার ক্ষমতা রাখে না, এগুলো আমরা একটু দেখবো। জেরান্ড, তাহলে আমাদের প্রথমেই নামটা যদিও অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, তো জেরান্ড বিষয়টা কি আমরা একটু দেখি। জেরান্ড হলো ভার্বের সাথে আইএনজি রূপ, ভার্বের সাথে আইএনজি রূপ, তার মানে ভার্বের সাথে যখন আইএনজি যোগ করা হয় সেটাকে আমরা জেরান্ড বলি। এবং ভার্বের সাথে আইএনজি যোগ করার পরেও জেরান্ড কি কাজ করে, সেন্টেন্সে সাধারণত এরা নাউনের কাজ করে। একটু আমরা লিখে রাখবো যে এরা নাউনের কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তো অনেকেরই মাথায় আসছে যে নাউন তো আমরা জানি কোনো কিছুর নাম, নাউন তাহলে কিভাবে জেরান্ড হয়, ভার্বের সাথে আইএনজি, এটা আবার কারণ নাম হয় নাকি? তো আসলে আমরা নাউনে বিস্তার আলোচনা যখন আমরা করব একটু দেখে নিই, এটা সবাই নোট ডাউন করে নিব সংক্ষেপে, যে নাউন সেন্টেন্সে অনেকভাবে কাজ করতে পারে। নাউন সেন্টেন্সে অনেকভাবে কাজ করতে পারে, তার মধ্যে এক নম্বর হলো নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে সাবজেক্টে বাংলা কি? সাবজেক্টে বাংলা হলো কর্তা। তাহলে আমাদের যখনই বললাম নাউন সেন্টেন্সে কি হিসেবে কাজ করে, প্রথমত সাবজেক্ট, নাম্বার 2 তে থাকবে এটা অবজেক্ট হিসেবে কাজ করে, তার অর্থ হলো কর্ম। তার মানে নাউন যে সেন্টেন্স সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে জেরান্ড যদি সেন্টেন্সে একই ভাবে আমরা একটু দেখবো এক্সাম্পলের মাধ্যমে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে হাঁটা হয় একটা ভালো ব্যায়াম বা ভালো এক্সারসাইজ। আমরা যদি বলি এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা আছে, আমাদের প্রথমতই একটা কমন আইডিয়া আছে যে সেন্টেন্সে মনে হয় প্রথমে যেটা বসে এটাই সাবজেক্ট। তাহলে এখানে যদি ওই কমন আইডিয়াটাও কাজে লাগাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, এখানে ওয়াকিং ব্যবহার করছি। তাহলে ওয়াকিং যদি ব্যবহার করি এবং এরপরে আছে ভার্ব, তাহলে আমরা সাধারণত আমাদের বাক্যে ভার্বের পূর্বে যেটা বসে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে মনে করি, কিন্তু সাবজেক্টে আরো কিছু ডেফিনেশন আছে। সাবজেক্ট
সেন্টেন্সকে চালনা করে বা সেন্টেন্স চালিয়ে নেয়, তার মানে সাবজেক্ট হলো কর্তা, এবং ভার্বের যে কাজগুলো করবে, যে করবে সে হলো সাবজেক্ট। তার মানে এই যে হাঁটা হয় ভালো ব্যায়াম বা ভালো এক্সারসাইজ, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম ওয়াকিং। যদি ওয়াকিং পাই তাহলে এই সাবজেক্টের মধ্যে আমাদের কি দেখতে পারি, এই সেন্টেন্সের মধ্যে একটা আইএনজি রূপ আছে। প্রথমত ওয়াক ছিল হলো মেইন ভার্ব, তাহলে ওয়াক ছিল মেইন ভার্ব, এর সাথে যুক্ত হয়েছে আইএনজি এবং হয়ে গেছে ওয়াকিং। তাহলে আমরা দেখলাম যে এখানে আইএনজি যুক্ত একটা ভার্ব সেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তার মানে আমরাও জানি যেটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে সেটাকে আমরা নাউন বলি। সাবজেক্ট হিসেবে কাজ যদি করে সেক্ষেত্রেও এটাকে আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। তাহলে যেমন এটা সাবজেক্ট একইভাবে নাউন। সুতরাং এইভাবে আমরা দেখতে পারি যে জেরান্ড হলো নাউন হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা হলো জেরান্ড। তাহলে আবার বলি, ভার্বের সাথে আইএনজি যে রূপ সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে সেটাকে আমরা জেরান্ড বলি, ভার্বের সাথে আইএনজি যুক্ত যে রূপ। এটাকে আরো কিছু ভার্ব বলা হয়, যেমন এটাকে অনেকেই বলে ভার্বাল নাউন বলতে পারে, কারণ ভার্ব থেকে যে নাউনটা আসে, ভার্ব থেকে এই নাউনটার উৎপত্তি হয়, কারণ ভার্বের সাথে আইএনজি করে এই নাউনটা আমরা ব্যবহার করি, এই জন্য এর নাম ভার্বাল নাউনও বলা হয়। এরপর আমরা ইনফিনিটিভ দেখব। তাহলে ইনফিনিটিভ আসলে কি? ইনফিনিটিভ সম্বন্ধে মোটামুটি অনেকে আইডিয়া থাকে যে ইনফিনিটিভ হলো টু এর পরে ভার্বের প্রথম রূপ। আসলে ভার্বের প্রথম রূপ বলতে এটা একটু কনফিউশন আসে, কারণ ভার্বের প্রথম রূপ এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বলা হয়। এটা ভার্বের বেস ফর্ম যখন মাথায় রাখতে হবে, তো এটা ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রথম রূপের মধ্যে একটু পার্থক্য আছে। আমি একটু পার্থক্যটা দেখিয়ে নিই যাতে অনেকের কনফিউশন দূর হয়ে যায়। আমি একটা ভার্ব লিখলাম ইট, এটার সাথে আমরা অনেকেই ছোটবেলায় পড়ছি যে একটা রূপ থাকে আমাদের V1, একটা V2, একটা V3, মানে একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তাহলে যদি এটা ইট হয় V1, তাহলে পাস্ট হবে অ্যাট, আর তৃতীয় রূপ হলো ইটেন। তাহলে আমরা দেখতে পারি যে ইট হলো মেইন বেজ, বেজ মানে ভিত্তি যেটা। তার মানে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইট, পাস্ট ফর্ম অ্যাট, আর তৃতীয় রূপ হলো ইটেন। তাহলে অনেকেই বলবে যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম তো একই আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ফর্মের সাথে আমরা ইটস করতে পারি প্রেজেন্ট ফর্ম। তার মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতে পারে, তাহলে আমাদের প্রেজেন্ট ফর্মে ইটস হবে, তার মানে V1 এর সাথে যুক্ত হয় এস। কিন্তু বেস ফর্মের সাথে কখনোই এস যুক্ত হয় না, বেজের সাথে বেজের পরিবর্তন হয় না। তাহলে এটা লিখে রাখলে একটু সুবিধা হবে, বেজের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি ক্যান রাইট এ লেটার। তাহলে আমরা সেন্টেন্স লিখলাম হি ক্যান রাইট এ লেটার, সে একটি চিঠি লিখতে পারে। তাহলে এখানে ক্যান হিসেবে আসছে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি, এটা আমরা আরো এরপরে দেখবো, কারণ এরপরে আমাদের অক্সিলারি পার্ট আসবে। তাহলে মডাল অক্সিলারি পরে আমরা সাধারণত জানি ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ভার্বের যখন বেস ফর্ম আসবে সেই ক্ষেত্রে বেসটা হলো রাইট, তার মানে এটা হলো প্রেজেন্ট ফর্ম না। যদি প্রেজেন্ট ফর্ম হতো এর সাথে এস বাই এস যোগ করা যেত, কিন্তু মডাল অক্সিলারি পরে কখনোই এস বাই এস যোগ করা সম্ভব হয় না। তাহলে এই জন্য আমি বললাম যে ইনফিনিটিভের পরে যে টু আসবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যদিও আমি সংক্ষেপে V1 লিখছি, কিন্তু এটা হলো বেস ফর্ম, একটু মাথায় রাখতে হবে। ওকে, ইনফিনিটিভের কাজ কি আমরা একটু দেখবো। ইনফিনিটিভ একইভাবে সেন্টেন্সে নাউনের কাজ করতে পারে, ইনফিনিটিভও জেরান্ডের মতো নাউনের কাজ করে। তাহলে ইনফিনিটিভ কিভাবে জেরান্ডের মতো কাজ করতে পারে বা নাউনের কাজ করতে পারে একটু একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যদি আমি সেন্টেন্সটা লিখি, টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে হাঁটা হলো ভালো ব্যায়াম বা ভালো একটি শরীর চর্চা। তাহলে এই সেন্টেন্সের মধ্যে একইভাবে আগের মতো জেরান্ড ছিল প্রথমে, এখানেও টু ওয়াক আছে প্রথমে, এখানে ভার্ব ছিল, ভার্ব আছে। তো এটা যদি আগের মতো করে আমরা এটাকে সাবজেক্ট ধরতে পারি, তাহলে সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট সবসময়
নাউনের কাজ করে। তো সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় কিসের কাজ করে? নাউনের। তাহলে এটাকে আমরা নাউন ধরলাম। আর আমরা জানি যে নাউনের হিসেবে 2 + V1 আসলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে এখানে কি আছে? প্রথমে টু আছে, এরপরে ওয়ার্ক আছে, যেটা ভার্বের প্রথম রূপ বা ভার্বের বেস ফর্ম, যেটা আমি বারবার বলছিলাম একটু আগে। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম আসছে এবং সেন্টেন্সে নাউনের কাজ করছে, মানে সাবজেক্ট অবজেক্ট বা এই টাইপের কাজ করে, তাদেরকে আমরা বলি ইনফিনিটিভ। এগুলো একটু মাথায় রাখবো আমরা। এবার চলে আসছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপলের আবার কয়েকটি প্রকারভেদ আছে, আমরা একটু দেখে নিব। পার্টিসিপল হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো পার্টিসিপলকে যদি আমরা মনে করি যে পার্টিসিপল আসলে কিভাবে কাজ করে, কি কাজ করে, তো সেন্টেন্সে এটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যারা পার্টস অফ স্পিচ সম্বন্ধে আইডিয়া আছে তাদের বলি, অ্যাডজেক্টিভ হলো এমন একটা পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ এমন একটা পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সে নাউন প্রোনাউনকে মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বলতে কি বোঝায়? নাউন প্রোনাউনকে মডিফাই করা বলতে বোঝায় নাউন প্রোনাউন সম্বন্ধে তথ্য দেয়। নাউন প্রোনাউনের সম্বন্ধে যে কোনো তথ্য, সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে একটা আমরা এক্সাম্পল দেখি। শি ইজ এ নাইস গার্ল। আমরা একটা সেন্টেন্স দেখলাম, শি ইজ এ নাইস গার্ল। তাহলে এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি শি হলো একটা প্রোনাউন, ইজ হলো একটা ভার্ব, এবার গার্ল, গার্ল একটা নাউন, গার্ল হলো একটা নাউন। তাহলে যদি গার্ল নাউন হয়, আমরা দেখি সে হয় একটা মেয়ে। এটাকে আমরা নাইসের কাছে পরে আসি। তাহলে সে হয় একটা মেয়ে। এখন যদি আমরা মেয়েটাকে প্রশ্ন করি সে কেমন মেয়ে, তাহলে আমরা পেয়ে যাই সে হলো সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে। তাহলে এটা যদি হয় নাউন সম্বন্ধে তথ্য, নাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে যে নাউনটা কেমন বা গার্ল কেমন, গার্ল হলো সুন্দরী বা নাইস। তাহলে নাউন সম্বন্ধে যে ইনফরমেশন আসবে, নাউনের ইনফরমেশন, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে বা অ্যাডজেক্টিভ, আমরা দুইটা ভার্সনই বলতে পারি, ব্রিটিশ এন্ড আমেরিকান। তো এখানে আমরা পার্টিসিপল এই একই রকম ভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। তাহলে আমরা বাকি যে তিনটা আমরা পার্টিসিপল লিখছি এগুলো সম্বন্ধে একটু দেখি। পার্টিসিপলের প্রথমটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্ব প্লাস আইএনজি হিসেবে আসে সেন্টেন্সে। পাস্ট পার্টিসিপলটা আমরা আগেই জানি, ভার্বের তৃতীয় রূপ, কারণ আমাদের যে ভার্বের চার্ট পড়া হয় ওর মধ্যে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল সুতরাং বোঝা যাচ্ছে এটা ভার্বের তৃতীয় রূপ। এরপর পারফেক্ট পার্টিসিপল যেটা, এটা হলো হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3। তাহলে হ্যাভিং এর পরে আবার ভার্বের তৃতীয় রূপ, এটা দুইটা একটা ফ্রেজ হিসেবে আসে সাধারণত। তাহলে আমরা একটু দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল এখানে আসছে ভার্বের সাথে আইএনজি হিসেবে। আবার আমরা শিখছি যে জেরান্ড আসছে ভার্বের সাথে আইএনজি হিসেবে। তাহলে একটা আমাদের ভেতরে কনফিউশন তৈরি হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি জেরান্ড, ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল কেমন হয়ে গেল। কিন্তু আমি কিন্তু একটু উল্লেখ করে দিছি যে জেরান্ড কাজ করবে নাউনের, কিন্তু সকল পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। তবে এটা ব্যতিক্রমও থাকে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তো বেসিক্যালি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা একটু দেখি যে এটা কিভাবে এটা কাজ করছে নাউনের, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। I saw a flying bird. আমি একটা উড়তে থাকা বা উড়ে যাওয়া পাখি দেখেছিলাম। আমি একটা উড়ে যাওয়া পাখি দেখেছিলাম। তাহলে আমি যদি একটা উড়ে যাওয়া পাখি দেখি, তাহলে এই ক্ষেত্রে আমাদের উড়ে যাওয়া, এখানে দেখি দুইটা ভার্ব আসছে। একটা হলো এখানে আছে স, আরেকটা আছে ফ্লাই। কিন্তু ফ্লাইটা এখন
আইএনজি হিসেবে বসছে, আইএনজি যুক্ত করে বসছে, সেক্ষেত্রে হয়ে গেছে ফ্লাইং। তাহলে একটু দেখি যে এই ফ্লাইংটা আসলে তার মানে আর ভার্ব হিসেবে এখানে নাই, এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আসছে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এটাকে আমরা ভার্ব বলতে পারি না। তাহলে আমরা দেখি কিভাবে এটা কাজ করে। যদি আমরা মনে করি আই হলো প্রোনাউন এবং সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট, নাউন এবং প্রোনাউন সেন্টেন্সে একই কাজ করে থাকে। তাহলে যদি আই সাবজেক্ট বা প্রোনাউন হয়, স ভার্ব, এ আর্টিকেল বা ডিটারমিনার, হোয়াট এভার উই ক্যান সে, দেন চলে আসে বার্ড। বার্ড হলো একটা নাউন, বার্ড হলো একটা নাউন। যদি বার্ড নাউন হয়, তো নাউনের সম্বন্ধে আমরা একটু আগেই দেখছি, নাউন প্রোনাউন সম্বন্ধে কোনো ইনফরমেশন যদি দেওয়া হয় সেটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি একটু একটু করে বাংলা করি, আই স এ ফ্লাইং বার্ড, আমরা আপাতত ফ্লাইংটাকে একটু রিজার্ভে রাখি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়, আই স এ বার্ড। তাহলে অর্থ হয় আমি একটা পাখি দেখেছিলাম, আমি একটা পাখি দেখেছিলাম। এবার নাউনকে একটু প্রশ্ন করি যে কেমন পাখি দেখেছিলাম, কেমন পাখি, পাখিটা কেমন ছিল। তাহলে উত্তর আসবে যে উড়ন্ত পাখি, উড়ে যাচ্ছে এমন পাখি। তাহলে নাউন সম্বন্ধে একটু তথ্য দিল যে বার্ডটা ছিল উড়তে থাকা, তার মানে এইখানে নাউন সম্বন্ধে কোনো ইনফরমেশন হয়ে গেলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার জন্য যদি এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং যে অ্যাডজেক্টিভটা আছে ভার্বের সাথে আইএনজি রূপে, ভার্বের সাথে আইএনজি, তাহলে এক নম্বর এটা নাউন সম্বন্ধে তথ্য দিছে, এই জন্য অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভে আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ করে কি, পার্টিসিপল, এবং ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এটা নিশ্চিত হয়ে গেলাম এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? যদি এরপরেও কোনো সমস্যা থাকে আমাকে জানালে আমি আরো চেষ্টা করবো আরো ডিটেলস বলার। তবে আশা করব এতে সবাই বোঝার ক্ষমতা হয়ে যাবে বা বোঝার সক্ষমতা তৈরি হবে। আমরা এরপর পাস্ট পার্টিসিপলটা একটু দেখি। She got a stolen car. She got a stolen car, তার মানে সে একটি চুরি হয়ে যাওয়া কার পেয়েছিল, মানে ফেরত পেয়েছিল। সে একটা চুরি হয়ে যাওয়া কার পেয়েছিল। তাহলে আমরা আবার দেখি আগের মতো, she হলো এখানে প্রোনাউন অর সাবজেক্ট, গট হলো ভার্ব, আর্টিকেল অর ডিটারমিনার, কার হলো নাউন। তাহলে যদি আমরা স্টোলেনটাকে আপাতত রিজার্ভে রাখি তাহলে অর্থটা কি আসে, সে একটি কার পেয়েছিল, সে একটি কার পেয়েছিল। তাহলে এখন অর্থ অনুযায়ী নাউনকে আমরা প্রশ্ন করি একটু যে কেমন কার, তাহলে উত্তরটা আসলো চুরি হয়ে যাওয়া। উত্তরটা আসলো কেমন কার, এর উত্তর হলো চুরি হয়ে যাওয়া। তাহলে চুরি হয়ে যাওয়া কার সম্বন্ধে তথ্য দিল, নাউন সম্বন্ধে। আর নাউন সম্বন্ধে কোনো তথ্য হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। তাহলে এবং এইটা যে স্টোলেন আমরা নিয়েছি এটা মূলত ভার্বের তৃতীয় রূপ, স্টিল মানে চুরি করা, স্টিলের তৃতীয় রূপ হিসেবে আসছে স্টোলেন। তাহলে আমাদের দ্বিতীয় যে পার্টিসিপলটা ছিল পাস্ট পার্টিসিপল, এটা এক নম্বর ছিল এটা ভার্বের তৃতীয় রূপ, মিলে গেল, এটা ভার্বের তৃতীয় রূপ এবং এটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে।